একটা যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রশাসনের একটা প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক যখন নারীর জামার হাতা ছোট হবে নাকি বড় হবে এমন একটি নির্দেশনা জারি করে, এটা আসলে আপনার কাছে কেমন লাগে? দেখুন, আমরা 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে জেনারেল ওয়াকারুজ্জামানের মুখ থেকে বিএনপি মহাসচিবের নাম শুনতে পারিনি। আমরা মামুনুল হকের নাম শুনতে পেরেছি, জামাতের আমিরের নাম শুনতে পেরেছি এবং এই দিকে আসিফ নজরুলের নাম শুনতে পেরেছি, তাই তো? আমার ওই দিন মনে হয়েছে, ওই দিন আমি একটি জায়গায় বলেওছি যে বাংলাদেশ ডানপন্থীদের হাতে চলে যাচ্ছে, দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলদের হাতে যাচ্ছে। কারণ হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের বিএনপির মতো দলের নেতার নাম কেন জানবেন না? তার মানে তার চিন্তা ভাবনা ওরিয়েন্টেশনে ওই জিনিসটা প্রথিত হয়েছিল। গতকালকে প্রফেসর ইউনূসের ওখানে যে 4টি দলের আহ্বানে আলোচনা হলো, এই দলগুলো রেটিং কে করেছেন? অন্তর্বর্তী সরকার কি রেটিং করার দায়িত্বে আছেন যে এনসিপি 3য় বৃহত্তম কিংবা 4র্থ বৃহত্তম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 4র্থ নম্বরে? বিএনপি ছাড়া বাকি 3টি দল কিন্তু দক্ষিণপন্থী, ইসলামপন্থী, এনসিপিকে আমরা মূলত ওই লাইনে হাঁটতে দেখছি। এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনার সবগুলো নির্বাচনে অংশ নিয়েছিল এবং ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার, নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। সে যখন যমুনাতে মিটিংয়ে আহ্বান পায়, আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আমাদের মনে হয় একজন ব্যক্তি হাসিনার বিরুদ্ধে লেগে তো আমাদের লাভ নেই, সেই ফ্যাসিবাদের চক্রটিকে আপনার ভাঙতে হবে, প্রতিষ্ঠানগুলোকে ভাঙতে হবে, মানুষগুলোকে। আমি যেটি বলতে চাচ্ছি যে এই যে ধর্মীয় গোঁড়ামি, দক্ষিণপন্থী রাজনীতি, ডানপন্থী রাজনীতি এবং ধর্মকে ব্যবহার করে রাজনীতিকে পেছন দিকে নিয়ে যাওয়া শুরু হয়েছে 5ই আগস্ট থেকে প্রকাশ্যভাবে। শেখ হাসিনা এই কাজটিই করতেন। উনি এক হাতে ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলোকে কাছে টানতেন, হেফাজতে ইসলামকে আমরা দেখেছি, নালে তারা বিএনপির দিকে চলে যাবে, তার জন্য আনকমফোর্টেবল। আরেক হাতে তাদেরকে আয়নাঘরে ঢুকিয়ে পশ্চিমা বিশ্বকে দেখিয়েছিলেন, এই যে জঙ্গিরা, আমি যদি ক্ষমতায় থাকতে না পারি এরা দেশ নিয়ে যাবে। তো কিছু পশ্চিমা দেশ কিন্তু কনভিন্সড হয়েছিল। এখন আপনি যে আজকে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটি পড়ে শোনালেন, এটি আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এই ব্যাংকের কাজ কি? দেখুন, পৃথিবী একদিকে যাচ্ছে, আমরা গোঁড়ামিতে আরেক দিকে, উল্টো দিকে যাচ্ছি। পৃথিবী বলছে তুমি শর্টস পরে অফিসে আসতে পারো, পৃথিবী বলছে যে তুমি বাসা থেকেও কাজ করতে পারো, তোমার চিন্তা এবং তোমার কাজ ম্যাটার্স, এর বাইরে আর কিছু ম্যাটার করে না। আমরা বলছি যে তার পোশাক পরিচ্ছদ, তার বহির আবরণ ম্যাটার করে। তাহলে তার কাজ নিয়ে আলোচনা কোথায়? বাংলাদেশ ব্যাংকে লাস্ট কবে আপনি সার্কুলার দেখেছেন কাজ নিয়ে এবং প্রমোশন নিয়ে অথবা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে? এই যে আমরা বলছি $200 বিলিয়ন উপরে 16 বছরে পাচার হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অফিসিয়ালরা বা ব্যাংকিং অফিসিয়ালরা গভীরভাবে যুক্ত। আমরা তো কিছু লোককে আটক করেছি, কিছু লোক পালিয়ে গেছে, কিন্তু এই অনিয়মটি বাংলাদেশে মূলত হয়েছে যে আমদানি রপ্তানির বাণিজ্যের ভেতর দিয়ে, এবং 70% অপরাধ হয়েছে গতকালকে বিআইবিএম এর তথ্য মতে আমদানি রপ্তানির নামে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করে। বাংলাদেশ ব্যাংক তার কোনো কুলকিনারা করতে পারেনি, উল্টো বাংলাদেশ ব্যাংকের ইন্সপেক্টররা ঘুষ খান এবং তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বেসরকারি ব্যাংকে গিয়ে তাদের প্যাকেজটা অফার করেন। বাংলাদেশ ব্যাংকের কার হাতা আছে কার হাতা নাই, কে হিজাব কোন কালারের পরবেন, কে জিন্স পরবেন না গ্যাবার্ডিন পরবেন, এইসব বেহুদা কাজ না বাদ দিয়ে তার নিজের কাজ করতে হবে, $200 বিলিয়ন ফেরত আনতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশ ব্যাংকে কোনো সংস্কার হয়নি কেন? আমরা একজন গভর্নর বসিয়েছি, আরেক গভর্নর পালিয়ে গেছেন, এটি কি একটা সংস্কার হলো? তাহলে এইখানকার যে ডিপার্টমেন্টগুলো সেগুলোর সংস্কার কি করে হবে? এটি অত্যন্ত বেহুদা মেমো। এই নোটিশ আমাদেরকে লজ্জায় ফেললো এবং আমি মনে করি সবার এইসব নোটিশ বর্জন করতে হবে। কেননা আজকে বাংলাদেশ ব্যাংকের এই নোটিশ যদি আপনি কোনো কারণে মেনে নেন, কালকে আরও প্রতিষ্ঠান একই জিনিস শুরু করবে এবং দেশটা কাজের জায়গার চেয়ে একটা অকাজের জায়গায়, একটা মূর্খ, গণ্ডমূর্খ ধর্মভিত্তিক সমাজ অথবা ধর্মের ভুল ব্যাখ্যার সমাজে পরিণত হবে।